কোনো গাড়িও পাচ্ছি না। আমি আপনাকে দেখলাম, তো আপনি যদি আমাকে একটু টালিগঞ্জ পৌঁছে দেন। হ্যাঁ আসুন আসুন। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করার আগে কলকাতার জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেন। তবে প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন চাকরি করতে বাংলার বাইরে যাবেন না। বাবা মোহিত কুমার ঘোষও ইঞ্জিনিয়ার ছিলেন। জীবনের প্রায় সবটাই কেটেছে রাজ্যে রাজ্যে। বাবার চাকরি চাননি দীপ্তা, আর বাবা মারা যাওয়ার পরে মাকে ছেড়ে যাওয়ার তো কোনো কথাই নেই। কলকাতায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি নেই তা নয়, কিন্তু সেখানেও তো বদলির একটা ভয় থাকছেই। তাই দীপ্তা ভেবেছিলেন যে এমনভাবে স্বাধীনভাবে কিছু করতে হবে যাতে মাকে ছেড়ে দূরে যেতে না হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে রাস্তায় রাস্তায় গাড়ি চালাস, প্রশ্ন শোনেন কলকাতার ক্যাবকন্যা, কিন্তু দমে যাননি। ইচ্ছে ছিল পুলিশ অফিসার হবেন। বাড়িতে সকলের ইচ্ছায় হয়ে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু চাকরি করলে তো আবার সেই বাংলার বাইরে যেতে হতে পারে। তাই গাড়ি কিনে ক্যাবের চালক হয়ে গিয়েছেন দীপ্তা। চলুন আমরা বরঞ্চ শুনে নিই তার গল্পটা। আমি না পুরো যে গল্পটা, তোমার এই পেশাতে আসা, এই রকম একটা বড় সিদ্ধান্ত, কারণ তুমি বলছিলে যে বাড়ির তোমরা দুই বোন, তোমার একটা ছোট বোন আছে, তুমি বড় বোন, অবভিয়াসলি তোমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দায়িত্ব থাকলেও তোমার মা আছে। তো যেহেতু তুমি বড় মেয়ে, যতক্ষণ না তুমি বাড়িতে আসছো মা ঘুমোতে যান না। একটা পরিবারও একটা টেনশান কোনোভাবে অংশ কাজ করে, যতক্ষণ না তুমি আসছো তোমার মা নিশ্চয়ই ঘুমোতে যান না। তো এই যে সিদ্ধান্তটা নিলে, এত বড় একটা সিদ্ধান্ত, যদি প্রথম থেকে আমাকে একটু মানে গল্পটা বলো, মানে কিভাবে আসা তুমি। আমি যদি প্রথম থেকে শুরু করি, তুমি ইঞ্জিনিয়ারিংটা পড়েছো জলপাইগুড়িতে, আমি আস্তে আস্তে তুমি আমায় বলছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে যদি শুরু করো। কলকাতায় আমার ডিপ্লোমা পড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে। তারপর আমি বিটেক করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো আফটার কলেজ পাস আউট আমি চাকরিতে জয়েন করে নিয়েছিলাম। তো চাকরি করছিলাম, এরমভাবে চলছিল। হঠাৎ 2020-তে যখন করোনার টাইম পিরিয়ড, তখন বাবার হঠাৎ স্ট্রোক হয়ে যায়। তো বাবা চলে যায় সেপ্টেম্বর মাসে, বিশ্বকর্মা পুজোর দিন। তো তখন পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটিটা আমার কাছে এসে পড়ে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে। আমার বোনও চাকরি করতো তখন, এখনও করে। তো তখন আমি মনে করি যে না, আমাকে যদি পুরো দায়িত্বটা পালন করতে হয়, তো আমাকে আমার স্যালারিটা আরেকটু ইনক্রিজ করতে হবে, এরকম জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার দরুন আমি যে সমস্ত ইন্টারভিউসগুলো তখন যেগুলো দিই, সেগুলো সমস্ত বলছে যে আউট অফ কলকাতা শিফট করতে হবে। তো ঘরে এরকম একটা পরিস্থিতি, মানে আমাদের তো খুব ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি। তো মাকে একা ফেলে রেখে, বোনকে রেখে আমি ভাবলাম না, আমি আর বাইরে শিফট করব না। তো 2021-এ তখন আমি গাড়ি চালানো শিখছি। 22-তে আমি মোটামুটি শিখে যাই। 22-এর ফেব্রুয়ারি মাসের দিকে আমি যে জবটা করতাম সেটা ছেড়ে দিয়ে স্টার্ট করি জাস্ট ক্যাব চালানো। প্রথম চালাতে গিয়ে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম, কারণ আমি যখন স্টার্ট করি তখন একদম প্রপার সামার সিজন। আর এখানে তো সামার সিজন মানে প্রচণ্ড ঘাম, টেনশন। মানে আমি তখন এসি জ্বলতো তখনও ঘামতাম, এরকম একটা হতো যে টেনশন, যে নতুন মানে কীভাবে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি আসে না, কখনো হয়তো কোনো রং রুটে চলে গেলাম, সেখান থেকে ফেরত আনা, তারপরে নানা রকম প্যাসেঞ্জার, নানা রকম মেন্টালিটি। তো এইসব নিয়ে একটু তো ভয় লাগতোই, বা মনে হতো যে আমি এটা পারবো তো করতে। কারণ মানে ছোট থেকে তো কোনোদিনও ভাবিনি যে আমি ড্রাইভিং করে ক্যাব ড্রাইভার হয়ে যাব। ছোটোবেলায় গিয়েছিলো যে হ্যাঁ পড়াশোনা করছি, ভালো কলেজে পড়ি, চাকরি করতে হবে, এটাই ছিল ফ্যামিলিতে। তবে আস্তে আস্তে করে ভালো লেগে যায়। তো এখন এই 3 বছর ধরে তো এটাই করছি। ছিল যে পুলিশে যাব, নাহলে মিলিটারিতে যাব। মানে আমার ওই খুব চ্যালেঞ্জিং কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি যেহেতু খুব ল্যাদ করছিলাম, তো মিলিটারিতে যাওয়ার হলো না। এত ঘুমাতাম সকালে, এখন আমি ঘুমাই লেট মর্নিং উঠি, মানে খুব লেট নয়, 8টার দিকে হয়ে যায়। তো এবার তারপর তখন বাড়ি থেকে বললো যে না, ইঞ্জিনিয়ারিং পড়, যেহেতু আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল। তো তারপর আস্তে আস্তে তখন আর পুলিশ তো হলো না। আমি জবের পরীক্ষাও দিয়েছিলাম, বাট সেভাবে প্রিপেয়ার করিনি বলে ওটা হলো না। আর মনে একটা দুঃখ হয়েছিল। তারপর যখন আমি এই ক্যাব ড্রাইভিং করি, এখন প্রতিদিন আমার মনে হয় প্রত্যেকটা দিনই একটা চ্যালেঞ্জিং।
কারণ প্রত্যেক দিন বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, মানে আমি যদি 10টা প্যাসেঞ্জার নিই তো 10 রকমের মানুষ, খুব কমই আছে সেম প্যাসেঞ্জার হয়ে যায়, হয় না কি? কিন্তু মানে এটা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন প্লাস ডিফারেন্ট মানুষের সাথে আমার প্রত্যেক মুহূর্তে পরিচয়, রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে ফেস করা, মানে এটা একটা চ্যালেঞ্জিং আমার মনে হয় ছোটোখাটো। মানে ওটাতে করলে হয়তো পুলিশ হলে হয়তো আমি আরও রেসপন্সিবিলিটি পেতাম, বাট এটাও যখন আমাকে কোনো ফিমেল প্যাসেঞ্জার বলে যে না আপনি আমাদের যদি রাত্রেবেলা ড্রাইভ করে বাড়ি পৌঁছে দেন তো আমাদের বাড়ির লোকেরা খুব মানে সেফটি ফিল করে, তখন আমার মনে হয় যে না এটাও একটা কোনো না কোনো দিক থেকে সমাজের কাছে চ্যালেঞ্জিং। তো মানে আমি ভালো কাজই করছি, তো আমি বলি যে ঠিক আছে আমি তো খুব লেট নাইট করি না, কিন্তু আনটিল 9 PM অবধি আমি মোটামুটি করি, আমার বাড়িতে অসুবিধা নেই কোনো। তো তখন আমার ভালো লাগে শুনে যে যাক মেয়েরা সেফ ফিল করে এখনও, মেয়ে ড্রাইভার থাকলে, তো সেই জন্য আমার এটা ভালোই লাগে খুব। যে কোনো প্যাসেঞ্জাররাই উঠে তো প্রথমে যখন ফোন করি লোকেশন জানার জন্য, হয়তো পিক আপ লোকেশনটা একটু আশেপাশে আছে, ছোট গলিতে আছে, ফোন তুলে বলে হ্যাঁ দাদা আপনি এসে গেছেন, আমি চাই না আমি দাদা নই, ও হো ম্যাডাম আপনি, আমরা তো সবসময় ভেবেই থাকি যে দাদাই আসবে, এরকম একটা রিয়াকশান থাকে সবার। আর অনেকে আবার ফোন তুলে, যেহেতু আমার নাম দীপ্তা, অনেকে আবার এটা পরে দীপ্ত, যেহেতু এটা প্রোনাউন্সিয়েশনটা মানে ডিফারেন্ট, তো ভাবে ছেলে, আমাকে ফোন তুলে এরকম বলেছে মিস্টার ঘোষ আপনি আসছেন, আমি না মিস্টার ঘোষ না মিস আপাতত। তো এরকম অনেক ফান আছে। আবার অনেকে আছে গাড়িতে উঠে পড়লো, টোটাল রাইডটা কমপ্লিট করলো, দেন টাকা দেওয়ার সময় বলছে যে এই নিন দাদা টাকাটা নিন, মানে সে ফোন করছিল হয়তো ওভার ফোনে ছিল। তা আমি বললাম যে আপনি সারা রাইডটা করলেন টোটাল 10 মিনিটসে, আপনি কি একবারও দেখলেন না যে আমি মেয়ে? বলছে না আমাদের তো আসলে মানে সবসময় একটা মাইন্ডসেট আপই থাকে যে না ছেলেই আসবে, ছেলে ড্রাইভিং সিট মানে আসলে ছেলেদেরই একটা এক্সপেক্ট করি, সে সব ক্ষেত্রে সব ভেহিকেলসের ক্ষেত্রে, বাস ট্রাম মেট্রো, আমরা কী ভাবি যে না এটা একটা ছেলেই চালাবে। তো সেহেতু আমাদের ভুল হয়ে গেছে, সরি অনেকে এরকমও বলেছে, এসে খুব লজ্জিত হয়েছেন। বাট ঠিক আছে, মানে আস্তে আস্তে তো সোসাইটির ধারণাটা বদলাচ্ছে। আবার অনেককে যে ফোন করেছি ফোন তুলে বলেছে যে না 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 লোন চাই না, কতবার ফোন করবেন। কেউ আবার বলেছে উবেরের রিসেপশন থেকে কথা বলছেন, যাত্রী সাথীর হেল্পলাইন থেকে কথা বলছেন। তো এরকম মানে শুধু হেল্পলাইনে বা রিসেপশনে যে মেলা থাকে সেটা না, আবার কেউ আবার জিজ্ঞেস করেছে আপনি কি নিজে ক্যাব ড্রাইভ করে আসছেন নাকি আপনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট আসছেন। আমি বলছি না ক্যাবে তো কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে না, আমি নিজেই ড্রাইভ করে আসছি। হয় যদি না কাছাকাছি কোনো পেট্রোল পাম্প থাকে, কারণ আমার তো টিউবলেস টায়ার, কিছুক্ষণ চলে, বুঝতে যদি পারি যে পাঞ্চার হয়ে গেছে, কিছু মানে 1 কিলোমিটার মতন 1-2 কিলোমিটার মতো আরামসে যাওয়া যায়। না তুমি কি সেটা পারো একাই নিজে? হ্যাঁ হ্যাঁ একাই পারি, একাই। আমি 3 বার করেছি। আচ্ছা। আর 3-4 বার এরকম হয়েছে যে কাছাকাছি পাম্প ছিল, আমি ওখানে ওদেরকে বলেছি, ওরা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু একান্ত না থাকলে তো নিজেকে করতে হয়, মানে এটা হচ্ছে জানতেই হয়, এটা একটা এসেনশিয়াল পার্ট। আর নর্মাল মানে গ্যারেজে যাই যখন কিছু গাড়ির পার্টস বদলাতে বা কোনো দিকে কোনো চেঞ্জ করতে, লাইট ফাইট কোনো ধাক্কা লেগে গেল, কোনো কিছু হলো, তো সেগুলো তো গাড়ি দিয়ে আসি, হ্যাঁ দেখি যে গ্যারেজে গিয়ে সবই ছেলে, এই জিনিসটা থাকে। তো সেখানটাতে একটু অসুবিধা হয় প্রথম যে কিভাবে বলবো যে ডেকে একটু দেখো গাড়িটা আমার কোনো সমস্যা করছে, বাট এখন আর অসুবিধা হয় না। ফার্স্ট একটু প্রবলেম হতো। আর পেট্রোল পাম্পে এখন তো মেয়েরাও পেট্রোল দেয়, তো ওরা আমাকে দেখে খুব খুশি হয়। আবার কোনো পেট্রোল পাম্পে আছে যে মেয়েদের জন্য আগে দেয় পেট্রোল, বাট আমি তখন বলি না না ঠিক আছে আমি লাইনেই নেবো, মানে ওরকম না যে আমাকে মেয়ে বলে আগে ছেড়ে দিতে হবে, বাট অনেক জায়গাতেই দেয় যেখানে মেয়েরা পেট্রোল দেয়, এরকম অনেক জায়গাতে আছে যে মেয়েদেরকে আগেই রিফিল করিয়ে দেয় পেট্রোল। এই যে তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে, হ্যাঁ আমার একজন ছেলে হিসেবে মনে হচ্ছে, এখনো তোমার সাথে কথা বলে মনে হচ্ছে সত্যি এটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করেছো। মা আছে বলে পাশে। হ্যাঁ পাশে মা আছে, তুমি ওটা বলছিলে। অবশ্যই। কিন্তু তোমার যে বন্ধু বান্ধবী যে সার্কেল, পাড়া প্রতিবেশীদের সার্কেল, তোমার যে রিলেটিভের সার্কেল, তাদের সঙ্গে তোমার মানে তাদের কি বক্তব্য? বা সেই সময় তোমার রিলেটিভ বা বন্ধু বা বান্ধবী, তোমার কোনো ক্লোজ বন্ধু তোমাকে যখন এই বিষয়ে কোনো প্রশ্ন করে বা কোনো উত্তরের সম্মুখীন হয়, সেই সময়টা তোমার কীরকম মনে হয়? প্রথম তো সবাই বলেছিল যে এত ভালো কলেজ থেকে পাস আউট হয়ে এরকম তুই গাড়ি চালাবি, সরকারি কলেজ থেকে এত পড়াশোনা করলি, যেটার জন্য ভালো র্যাঙ্ক করলি, সেই জন্য এটা। আমি বললাম যে ঠিক আছে আমি পড়াশোনা করেছি, আমি চাকরিও করেছি কিছু বছর, এটা নয় যে আমি প্রথম থেকেই গাড়ি তাহলে তো আমি সত্যি কথা পড়াশোনা না করে গাড়ি চালাতে পারতাম, সেটা কথা না। তো আমার মনে হয় আমি যেটাতে কমফর্টেবল এবং যেটাতে আমার আনন্দ আছে সেটাই আমি করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। প্লাস আমার মা বা বাড়ির লোক যারা আছে, বোন, বাবা থাকলে বাবাও বলতো
ওনারা কোনোদিনও বাধা দেয়নি, মানে এটা বলেছে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, তোর যদি চাকরি করতে ভালো লাগে এখন তুই চাকরিও করতে পারিস। মা মাঝে মাঝে বলে দেখ তোর তোর যদি ভালো না লাগে বা সাইডে মনে করিস কিছু করবি করতে পারিস। তো আপাতত আমি কিছু ভাবিনি। একেবারে আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন দীপ্তা ঘোষ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এই যে আজকের সমাজে আমরা যদি বলি মহিলারা তারা নিজেকে ক্রমশ বলে, মহিলারা নিজেরা ভাবে যে তারা বোধহয় সমাজে অবহেলিত, তারা শোষিত বঞ্চিত। কিন্তু দীপ্তা তার যে দীর্ঘ সাক্ষাৎকার নিলাম, সেই সাক্ষাৎকার থেকে আমি একটা বিষয় স্পষ্ট করলাম যে একজন মহিলা হয়েও তার বাড়ির সংসার এই দীপ্তা কিন্তু নিজের হাতে হাল ধরেছে। তার মা, দীপ্তার মা বাড়িতে আছে, বয়স্ক মা। তার বাবা চলে যাওয়ার পর দীপ্তাই কিন্তু পুরো সংসারটাকে ধরেছে। একজন মধ্যবিত্ত বাঙালি মানে যেটুকু নয় পরিবার সংসার চালাতে, দীপ্তা কিন্তু এই ক্যাব ড্রাইভিংয়ের যে পেশা সেটা বেছে নিয়েছে। তার সমাজ, তার পরিবার, তার বন্ধু বান্ধব কারো মানে কেউ যে তাকে কোনো কটূক্তি করতে পারে, খারাপ কথা বলতে পারে, পাড়ার লোক একজন মহিলা হয়েও সে যে ক্যাব ড্রাইভিং করবে সেই কথা কিন্তু সে একবারের জন্য ভাবেনি। সে কি ভেবেছে যে তার বাড়িতে একটা ছোট বোন আছে, তার বয়স্ক মা, আমরা গিয়েছিলাম তার বাড়িতে, মায়ের সঙ্গে কথা বলেছি, কিন্তু তিনি সমস্ত কিছুকে দীপ্তা জয় করে তিনি ক্যাব ড্রাইভিংয়ের চাবিটা তুলে নিয়েছে নিজের হাতে, রাতে হোক বা দিনে। আমি বলবো তার এই গল্প সত্যি আগামী পশ্চিমবঙ্গের বা গোটা রাজ্যের মানুষ বা গোটা দেশের কাছে সত্যি একটা নজিরবিহীন হয়ে থাক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট সেকশনে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।